আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা দেখব অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের যে 3 নম্বর পৃষ্ঠায় তোমাদের দেখো দুটি কাজ দেয়া আছে। আমরা কিন্তু আগের ভিডিওতে তোমাদের প্রথম থেকে 3 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এমসিকিউ গুলো দেখেছিলাম। তো আমরা আজকে কাজ দুটোর অ্যান্সার নিয়ে দেখব। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, কাজ 1-এ বলেছে যে ঔপনিবেশিক শাসন বলতে কি বোঝায় এবং ব্যাখ্যা করতে বলেছে। তো আমরা অ্যান্সারটা দুইভাবে দেখব, অর্থাৎ বড় এবং ছোট দুইভাবে দেখব। তোমাদের স্কুলে যদি ছোটোভাবে চায় তাহলে তোমরা ছোটোভাবে অ্যান্সার করবে, আর যদি বড় করে বলে তাহলে তোমরা বড় করে অ্যান্সার করবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা শুরুতে এভাবে শুরু করতে পারি যে ঔপনিবেশিক শাসন বলতে বোঝায় কি যে একটি শক্তিশালী দেশ দ্বারা অন্য একটি দেশের উপর রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দখলকে। 1757 সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত আমরা তাকে ঔপনিবেশিক শাসন বলি। এটা হচ্ছে সংজ্ঞাটার মধ্যে। এরপর এর কিছু মূল কারণ রয়েছে। কারণগুলো কি কি? মূলত কারণ হচ্ছে 3টি: অর্থনৈতিক লাভ, সাম্রাজ্যবাদ এবং হচ্ছে ধর্মপ্রচার। তো অর্থনৈতিক লাভটা কীরকম? যে ঔপনিবেশিক শক্তিগুলো, ঔপনিবেশিক যেগুলো থাকে উপনিবেশগুলো, তাদের কাঁচামালের উৎস এবং তৈরি পণ্যের বাজার হিসেবে ব্যবহার করত। এরপর সাম্রাজ্যবাদ, বিশ্বে নিজেদের শক্তি প্রদর্শন এবং প্রভাব বিস্তারের জন্য শক্তিশালী দেশগুলো উপনিবেশ স্থাপন করত। এই দুটো বলতে পারি। সাথে হচ্ছে ধর্ম প্রচারের বিষয়টি, যে ইউরোপীয় শক্তিগুলো খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য উপনিবেশগুলোতে মিশনারি পাঠাতো। এই 3টা ছিল হচ্ছে ঔপনিবেশিক শাসনের মূল কারণ। এরপর ঔপনিবেশিক শাসনের প্রভাবগুলো কি কি? অর্থনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব এবং সাংস্কৃতিক প্রভাব। মোটা দাগে 3টা প্রভাব আছে। অর্থনৈতিক প্রভাবটা হচ্ছে উপনিবেশগুলোর ঔপনিবেশিক শক্তিগুলোর চাহিদার উপর নির্ভরশীল হয়ে পড়ত। স্থানীয় শিল্প কারখানা ধ্বংস হয়ে যেত এবং কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি পেত। ঠিক আছে, তাহলে স্থানীয় শিল্প যেগুলো ছিল সেগুলো ধ্বংস হয়ে যেত এবং কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি পেত বলতে ওই শাসক যারা ছিল তাদের পছন্দ মতো পণ্য উৎপাদন করতে তারা বাধ্য করত। এরপর সমাজ ব্যবস্থা, উপনিবেশগুলির সামাজিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন আসত। স্থানীয় শাসকবর্গকে ক্ষমতাচ্যুত করা হতো এবং ঔপনিবেশিক শাসকরা নিজেদের আইন কানুন প্রয়োগ করত। এরপর সংস্কৃতি, উপনিবেশিক শক্তিগুলোর সংস্কৃতির প্রভাবের মধ্যে পড়ত, ফলে স্থানীয় ভাষা, ধর্ম এবং রীতিনীতি আলাদা থাকত। তাহলে এই 3টা ছিল হচ্ছে ঔপনিবেশিক শাসনের প্রভাব। এছাড়া উদাহরণ যদি বলি, উদাহরণের মধ্যে আছে ব্রিটিশ শাসন। ঠিক আছে, ভারতে যে ব্রিটিশ শাসন করেছে সেটি। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্যের জন্য এসেছিল, কিন্তু পরবর্তীতে সমগ্র ভারতীয় উপমহাদেশকে দখল করে নিয়েছিল। ব্রিটিশরা ভারতের কাঁচামাল নিয়ে যাওয়া এবং তৈরি পণ্য বিক্রি করা শুরু করে। তারা ভারতীয় শিল্প কারখানা ধ্বংস করে দিয়েছিল এবং ভারতীয় কৃষকদের কাছ থেকে কম দামে কৃষি পণ্য কিনত। উপসংহার: ঔপনিবেশিক শাসন বিশ্বের অনেক দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি অনেক দেশের অর্থনীতি, সমাজ এবং সংস্কৃতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের যে প্রশ্নটা আছে, ঔপনিবেশিক শাসন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, যদি তোমাদের 1 পৃষ্ঠার মধ্যে লিখতে বলে তাহলে আশা করা যায় তোমাদের এখান থেকে যেগুলো রয়েছে শাসনের মূল কারণগুলো, ঠিক আছে, প্রভাব, এগুলোর সংক্ষেপে আমি হয়তো 2টা করে বাক্য লিখেছি, তোমরা 1টা করে বাক্য লিখলেই হয়ে যাবে। তোমাদের শিক্ষক যেভাবে বলবেন তোমরা ছোট হলে ছোট, বড় হলে বড় করে লিখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর 2 নম্বরে যেটি বলেছে যে খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে ঔপনিবেশিক যুগ পর্যন্ত বাংলা শাসকদের পর্যায়ক্রমিক তালিকা তৈরি করো। এটি কিন্তু অনেক সহজ একটি কাজ। শিক্ষার্থী বন্ধুরা দেখো, যে আমরা এটাকে এভাবে ভাগ করতে পারি যে তালিকা পদ্ধতিতে আর কি, ক্রমিক নম্বর, সময়কাল এবং শাসক। 1 নম্বর হচ্ছে খ্রিস্টপূর্ব 3য় শতকে মৌর্য সম্রাট অশোক তারা এসেছিলেন শাসক হিসেবে। এরপর 4 শতকে গুপ্ত রাজ্যের রাজারা। এরপর 7ম শতকে প্রথম বাঙালি শাসক শশাঙ্ক। 8 শতকের মাঝামাঝি পাল রাজারা। 11 শতকের শেষের দিকে সেন রাজারা ছিলেন। এরপর শিক্ষার্থী বন্ধুরা 6 নম্বরে 1204 থেকে 1206 তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তিনি বাংলা
শাসন করেন বা বাংলা দখল করেন। এরপর 1338 সাল পর্যন্ত মুসলিম শাসনের বিস্তার, অর্থাৎ এই যে 1204 থেকে 1338 সাল পর্যন্ত এর মধ্যে বিভিন্ন মুসলিম শাসক সুলতান তারা হচ্ছে আমাদের বাংলাকে শাসন করেন। এরপর 1338 থেকে 1538 পর্যন্ত ফখরুদ্দীন মোবারক শাহ বাংলার স্বাধীনতা ঘোষণা করে সুলতানি যুগের সূচনা করেন। এরপর 1576 থেকে 1757 সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্য এবং 1757 সালে সিরাজউদ্দৌলা পরাজয়ের মধ্য দিয়ে ঔপনিবেশিক শাসনের শুরু হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে তোমাদের যে প্রশ্নটা বলেছিল যে খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে ঔপনিবেশিক যুগ পর্যন্ত বাংলা শাসকদের পর্যায়ক্রমিক তালিকা, তোমরা কিন্তু খুব সহজেই এভাবে তালিকাটা করতে পারো। তো আশা করি তোমরা প্রশ্নের উত্তর দুটো বুঝতে পেরেছ। তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ে এবং বিজ্ঞান বিষয়ের অন্যান্য বিষয়গুলোর গুরুত্বপূর্ণ সমাধানগুলো নিয়মিত এই চ্যানেলটিতে আপলোড করা হচ্ছে, তাই তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।